আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি রসায়নের মৌলিক কণিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মৌলিক কণিকা আসলে কি আমরা দেখি। আমরা বলি মৌলিক কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল বলি একটি অ্যাটম বা পরমাণু অতি সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত হয়। এই যে অতি সূক্ষ্ম কণিকাগুলো দ্বারা পরমাণুটা গঠিত হয়, এইগুলোকেই বলা হয় মৌলিক কণিকা। সহজভাবে বলছি আমি, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় সেটা হচ্ছে মৌলিক কণিকা। এখন মৌলিক কণিকা কি কি আছে? মৌলিক কণিকার মধ্যে আছে একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা। এই দুই প্রকারের মৌলিক কণিকা আছে। এরপরে আরো এক প্রকারের কণিকা আছে, যেটা হচ্ছে এটা মৌলিক কণিকা নয়, এটা যৌগিক কণিকা। যৌগিক কণিকা বা কম্পোজিট কণিকা। কম্পোজিট বা যৌগিক কণিকা আর কি। তাহলে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা আর এটা হচ্ছে যৌগিক কণিকা। এই তিন প্রকারের কণিকা একটা পরমাণুতে থাকতে পারে। আমরা এখন স্থায়ী অস্থায়ী যে বিষয়গুলো বললাম সেগুলো নিয়ে একটু আলোচনা করি। স্থায়ী মৌলিক কণিকা, এটার মধ্যে কি কি আছে? যে সকল কণিকা একটি পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে, যে সকল মৌলিক কণিকা একটি পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে সেগুলোকে স্থায়ী মৌলিক কণিকা বলা হয়। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। আর অস্থায়ী মৌলিক কণিকা কি? অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে যে সকল মৌলিক কণিকা সাময়িকভাবে অল্প সময়ের জন্য একটি পরমাণুতে অবস্থান করে সেগুলোকেই অস্থায়ী মৌলিক কণিকা বলা হয়। এটা অল্প সময়ের জন্য অবস্থান করবে সাময়িকভাবে। তো সেগুলোর মধ্যে আছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো এবং মেসন। এই কণিকাগুলো একটি পরমাণুতে অস্থায়ীভাবে অর্থাৎ সাময়িক অবস্থান করে পরমাণুর মধ্যে। আর হচ্ছে কম্পোজিট বা যৌগিক বলতে পারি, যৌগিক কণিকা। এটা কিরকম? এটা আছে, এটার মধ্যে একটা হলো ডিউটেরন, হলো আলফা।
আলফা আলফা কণা বা আলফা পার্টিকেল, এই দুই প্রকারের কণা। অর্থাৎ এই কণিকাগুলো আমরা বলতে পারি যে কম্পোজিট বা যৌগিক কণিকা। এগুলো দুই ধরনের, নিউট্রন এবং আলফা কণা। এরপরে আমরা স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে একটু আলোচনা করি। এই যে বললাম স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণা বা কণিকা। প্রথমে বলেছিলাম ইলেকট্রন, আমি বলেছি এখানে দেখুন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি প্রথমে ইলেকট্রন দিয়ে শুরু করছি। ইলেকট্রন, ইলেকট্রন কি? ইলেকট্রন এটি হচ্ছে এক প্রকারের কণিকা, স্থায়ী কণিকা, যেটি নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং একটা পরমাণুর, এখানে দেখাচ্ছি, এই যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরে অবস্থান করে ইলেকট্রন। ইলেকট্রন তাহলে এইটা যে দেখালাম মাঝখানে, এটা হচ্ছে যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। আর এটা হচ্ছে ইলেকট্রন। আমি আরেকটু ভালোভাবে যদি দেখাতে চাই, সেটা হলো এখানে কিভাবে দেখাতে পারি। এখানে এটা হলো নিউট্রন, এটা হলো প্রোটন, এটা ইলেকট্রন। আমি সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আগে একটু চিত্র আকারে দেখাচ্ছি জিনিসটা। এই যে ইলেকট্রন নিয়ে, ইলেকট্রন কক্ষপথে অবস্থান করলো আর নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করলো, এটা পুরো জিনিসটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন, আর শক্তি স্তরে অবস্থান করছে ইলেকট্রন। এখন আমি যে ইলেকট্রনের কথা বললাম, এটি হচ্ছে যে ইলেকট্রন অবস্থান করে কক্ষপথে, এবং এটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন জে থমসন। সালেই জে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রনের যে এটা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনটা, এবং নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথ, সেই কক্ষপথে অবস্থান করে। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। এটা নেগেটিভ চার্জ যুক্ত, এটা চার্জ হয় ইলেকট্রনের নেগেটিভ চার্জ যুক্ত, ই দ্বারা প্রকাশ করা হয়। আমি আগেই দেখিয়েছি ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে এটা নেগেটিভ চার্জ যুক্ত। এরপরে রয়েছে প্রোটন। প্রোটনটা কি? আসলে আমরা যে এখানে বলেছিলাম ইলেকট্রনটা নেগেটিভ চার্জ যুক্ত, আমরা আরও একটা জিনিস জানি, সেটা হচ্ছে একটা অ্যাটম বা পরমাণু
সবসময় চার্জ নিরপেক্ষ হয়, কিন্তু যদি ইলেকট্রন চার্জ যুক্ত হয় তাহলে তো পরমাণুটা নেগেটিভ চার্জযুক্ত হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল যে একটা পরমাণু কখনোই নেগেটিভ চার্জযুক্ত হয় না, সে চার্জ নিরপেক্ষ হয়। তো এটা সর্বপ্রথম যে পরীক্ষা নিরীক্ষা করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে। তিনি বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে এটা পরীক্ষা করে আবিষ্কার করেছেন যে পরমাণুতে নেগেটিভ চার্জযুক্ত যেরকম ইলেকট্রন আছে তেমনি পজিটিভ চার্জযুক্ত প্রোটন আছে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জযুক্ত প্রোটন আছে। প্রোটন যে নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে এবং এটা এখানেই সব নিউক্লিয়াসের কেন্দ্রে পজিটিভ চার্জ হিসাবেই এটা অবস্থান করে আর কি। প্রোটনের সংখ্যা যতটা থাকে নিউট্রনের সংখ্যাও ইলেকট্রনের সংখ্যাও ততটা থাকে। প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে একটা পরমাণুতে। প্রোটন, ইলেকট্রন এবং প্রোটন এই দুটা সংখ্যাটা সমসংখ্যক। ইলেকট্রন প্রোটন সমান সংখ্যক থাকে আর কি একটা পরমাণুতে। আমরা জানলাম ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, প্রোটন পজিটিভ চার্জযুক্ত, সেই জন্য অ্যাটমটা চার্জ নিরপেক্ষ হয়েছে। এরপরে যেটা রয়েছে আরো এক প্রকার প্রোটন, আমি বলেছিলাম ইলেকট্রন, প্রোটন, এরপর রয়েছে নিউট্রন। নিউট্রন এটি আবিষ্কার করেছে 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেছেন। এই নিউট্রনটি, এই কণিকাটা হাইড্রোজেন ব্যতীত সকল মৌলে থাকে। এটা সকল মৌলের পরমাণুতে উপস্থিত থাকে। হাইড্রোজেন ব্যতীত সকল মৌলের পরমাণুতে কে উপস্থিত থাকে? নিউট্রন উপস্থিত থাকে। এখন এই নিউট্রনের অবস্থানও আমি যে এখানে দেখিয়েছিলাম আগে, দেখুন নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করে। নিউট্রন নিউক্লিয়াসের, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই যে এখানে দেখানো হয়েছে নিউট্রন অবস্থান করে। তাহলে প্রোটনও নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, নিউট্রনও নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানলাম। এরপর এগুলোর আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা তো জানলাম যে আসলে ইলেকট্রনটা কি, নিউট্রন কি, প্রোটন কি। এখন আমরা দেখি এগুলো আসলে প্রতীকটা কি। প্রতীক দেখিয়েছি আগে, ইলেকট্রন ই, প্রোটন পি, নিউট্রন এন। এখন এটার ভর কত? ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻⁻28 গ্রাম। প্রোটন, এখানে যে একটা কথা বলা হয়েছিল, আগেই বলেছি
যে পজিটিভ এবং নেগেটিভ, এটা হলো পজিটিভ চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। আমরা চার্জ লিখি তাহলে প্রোটনের ইলেকট্রনের চার্জ কত হবে 1.60 into 10 to the power minus 19 কুলম্ব, COULOMB কুলম্ব, এটাকে বলে কুলম্ব, এত কুলম্ব। অথবা এটাকে অন্যভাবে বলতে পারেন এই যে নেগেটিভ চার্জ, এটাকে ধরবেন নেগেটিভ চার্জ, আমি ইলেকট্রনের চার্জ নেগেটিভ বলেছি। আর প্রোটনের ক্ষেত্রে পরে আসছি, আগে ইলেকট্রনটা লিখি এখানে মাইনাস 4.80 into 10 to the power minus 10 ESU। দুই ধরনের মান আমরা লিখতে পারি। কুলম্বে হলে এত হয়, ইএসইউ হলে এত হয়। ইএসইউটা কি, এটা একটা প্রশ্ন থাকতে পারে, সেই জন্য এটা লিখছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক এই যে এখানে তাহলে দেখুন ইলেকট্রনের ভর হচ্ছে তো চার্জ এত কুলম্ব বা এত ইএসইউ, আর প্রোটনের ভর 1.67 into 10 to the power minus 24 গ্রাম। এটার যে চার্জ তাহলে কত হবে, সমসংখ্যক চার্জ সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকবে এবং চার্জও তাদের সমান থাকবে একটা পরমাণুতে, তা না হলে সেটা চার্জ নিরপেক্ষ হবে না। চার্জ নিরপেক্ষ হতে হলে সমসংখ্যক প্রোটন, এখানে যে দেখালাম প্রোটনের সংখ্যা যত থাকবে একটা পরমাণুতে, ইলেকট্রনের সংখ্যাও তত থাকবে এবং সেখানে চার্জও দুটার পজিটিভ নেগেটিভে মিলে চার্জ সমসংখ্যক চার্জ থাকবে, তাহলে চার্জ নিরপেক্ষ হবে অ্যাটমটা। বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করলেই এটা আয়ত্তে চলে আসবে আশা করি। তারপরে এখানে যেটা বললাম যে যেহেতু এটা নেগেটিভ চার্জযুক্ত, তাহলে স্বাভাবিকভাবে এটার চার্জ হবে পজিটিভ 1.60 into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে এটা কত হবে প্লাস 4.80 into 10 to the power minus 10 ESU। আমরা তাহলে পেলাম এখানে কি পজিটিভ নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রনের চার্জ ভর আমরা পেয়ে গেলাম। নিউট্রনের ক্ষেত্রে কি হচ্ছে 1.675 into 10 to the power minus 24 গ্রাম, এটা হলো নিউট্রনের ভর। আর নিউট্রনের চার্জ কত, এটার কোনো চার্জ নাই, এটা চার্জ নিরপেক্ষ, এটা চার্জ নিরপেক্ষ কণা, এই জন্য এটারে আমরা এইভাবে জিরো দিতে পারি, দেখাতে পারি। তাহলে আমরা আজকে মোটামুটি রসায়নের যে একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক, মৌলিক কণিকা, এই পরমাণুতে যেগুলো পরমাণুতে অবস্থান করে, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট, 3 প্রকারের মৌলিক কণিকা সম্পর্কে জানলাম এবং তাদের মধ্যে স্থায়ী মৌলিক কণিকাগুলোর বিস্তারিত আলোচনা করলাম এবং আপনারা বিষয়গুলা বেশি বেশি যদি চর্চা করেন আপনাদের খুব সহজে আয়ত্তে চলে আসবে। এখানে আমি খুব সংক্ষেপে কীভাবে আপনারা মনে রাখতে পারেন সেভাবে দেখানোর
চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাইকে ধন্যবাদ।